একদিকে জাতীয় রাজনীতি থেকে রাজ্য রাজনীতি একেবারে সরব হয়ে রয়েছে সব পক্ষই। কারণ একদিকে যখন আমাদের নজর রাখতে হবে আজকে সংসদে সকাল 11টায় আজকে স্পিকার নির্বাচন রয়েছে এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত পরশুর বৈঠক আর তার ফলাফল আমরা দেখলাম শহর জুড়ে কিন্তু ইতিমধ্যেই হকার উচ্ছেদ শুরু হয়েছে, জবরদখলকারীদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আর অন্যদিকে রাজভবনে হবে নাকি শপথ গ্রহণ নতুন নির্বাচিত বিধায়কদের বিধানসভায় হবে, এই নিয়েও জটিলতা রয়েছে। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। দেবনারায়ণ সরকার রয়েছেন অশোক ভট্টাচার্য, মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন এবং শতরূপ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। তবে আপাতত স্বাগত জানাই সবাইকে। একদমই আলোচনায় আসবো, তবে তার আগেই আজ সারাদিন যে খবরের দিকে আমাদের সকলের নজর থাকবে তা হচ্ছে কে হতে চলেছেন লোকসভার স্পিকার। আজ সংসদে ভোটাভুটি রয়েছে, সকাল 11টায় সংসদে স্পিকার পদে ভোটাভুটি হবে। সহমতে নয় লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি। লোকসভায় এনডিএর আসন সংখ্যা আপনারা জানেন 292, অন্যদিকে ইন্ডিয়া জোটের সাংসদের সংখ্যা 234। এনডিএ প্রার্থী ওম বিড়লা, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন করেছে তৃণমূল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর কথায় কেটেছে জট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 20 মিনিট ফোনে কথা হয়েছে রাহুলের, এমনটাই খবর সূত্রে। স্পিকার নির্বাচনের জন্য সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করেছে কংগ্রেস। कन्वेंशन है कि डिप्टी स्पीकर ऑपोजिशन का होना चाहिए और हमने कहा है, पूरे ऑपोजिशन ने कहा है कि अगर कन्वेंशन फॉलो किया जाएगा तो पूरा समर्थन स्पीकर के इलेक्शन में हम देंगे। यूपीए के समय में हमने दिया था। प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। আমি আলোচনায় আসবো, অশোক বাবুকে দিয়ে প্রথমেই শুরু করবো। অশোক বাবু, আমরা জানি আজকে সংসদে নির্বাচন হতে চলেছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি সংখ্যার বিচারে দেখেন তাহলে ওম বিড়লার জেতা কিন্তু বড়সড় অঘটন ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে একেবারে শুরু থেকেই সংঘাতের পথে এগোচ্ছেন কেন? কিছু লড়াই থাকে, সে লড়াই শুধুমাত্র জেতা হারার উপর নির্ভর করে না কুসুমিতা। কিছু লড়াই প্রতিবাদটাকে রেজিস্টার করানোর জন্য থাকে, কিছু লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থাকে। সংসদীয় গণতন্ত্রের যে রীতি নীতি, যে প্রথা, সেই প্রথাকে বিগত 10টা বছরে বারবার পায়ে দলিত মথিত করেছে এই সরকার, মোদী সরকার। আপনি দেখুন, আমরা দেখি যে প্রথা, সেই প্রথা অনুযায়ী সংসদে প্রোটেম স্পিকার কে হন? সবথেকে প্রবীণতম যিনি সাংসদ তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এটা চিরকালের প্রথা। সেই প্রথাটাকে পর্যন্ত ভেঙে দেওয়া হলো। 8 বারের সাংসদ, প্রবীণতম সাংসদ কে সুরেশ, হিসাব অনুযায়ী তার হওয়ার কথা ছিল প্রোটেম স্পিকার, সেটাও করা হলো না। অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার এই 3.0-তে এসে আবার সংসদীয় গণতন্ত্রকে হত্যা করার জন্য নেমে পড়েছেন। এবং তা শুধু নয়, আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন, আগামী দিনের বিরোধী দলনেতা উনি, যে রাজনাথ সিংহ ফোন করেছেন মল্লিকার্জুন খাড়গেকে, বলেছেন স্পিকার পদে সমর্থন চাই। আমরা খুব স্পষ্ট কথা বলেছি, সমর্থন আমরা দেব, ডেপুটি স্পিকার ছাড়ুন, কারণ এটাও তো প্রথা। এনডিএ সরকার ইতিমধ্যেই শুরু থেকেই কিন্তু এই যে আজকের ভোটাভুটি তার দায় কিন্তু বিরোধীদের ঘাড়েই চাপাতে শুরু করেছে। একদমই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। कांग्रेस पार्टी ने अगर स्पीकर पद को चुनौती देने के लिए नामांकन पत्र बढ़ाया है तो ये अफसोस की बात है, क्योंकि आज तक स्पीकर पद को लेकर के चुनाव नहीं हुआ है। जब बात किया, कांग्रेस के नेता आए थे, राजनाथ सिंह जी, माननीय गृह मंत्री अमित शाह जी और एनडीए के सारे लीडर्स, हम लोग सब थे। कांग्रेस के नेता ने कंडीशन लगाया, अब डिप्टी स्पीकर पोस्ट देने से तब हम स्पीकर को समर्थन करेंगे। आदान प्रदान करके ये पद ये पार्टी ले लो, वो पद ये पार्टी, ऐसा स्पीकर और डिप्टी स्पीकर को नहीं कर सकते। स्पीकर का चुनाव अलग प्रक्रिया है, डिप्टी स्पीकर का बाद में अलग से होते हैं, तो उसको जोड़ना भी ठीक नहीं है।
শত্রুপতি, সংসদীয় রাজনীতিতে স্পিকার পদের গুরুত্ব আমরা সকলেই জানি, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর জন্য স্পিকার পদের নির্বাচন, কে হবেন স্পিকার লোকসভার, তা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এবার শুরু থেকেই বুঝতে পারছিলাম। চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু একেবারে এককাট্টা ছিলেন যে তার দলের কোনো নেতাকেই স্পিকার করতে হবে, কিন্তু যেটা দেখা গেল যে স্পিকার পদ নিয়ে মোদী সরকার কতটা সেন্সিটিভ। প্রধানমন্ত্রী কিন্তু সেই ওম বিড়লার ওপরে ভরসা রাখছেন, যদিও শরিকদের কথা বারবার বলছেন, কিন্তু তা সত্ত্বেও শরিকের ওপরে ভরসা কিন্তু তিনি করলেন না, তাদের হাতে কিন্তু ছাড়লেন না। না দেখো, এখানে ভরসার থেকে বড় কথা ওম বিড়লা যে ক্যান্ডিডেট যাকে দেওয়া হয়েছে ফর দ্য স্পিকার, উনি অলরেডি হি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব লাস্ট টার্মে, তো সেজন্য তার নামে দেওয়া হয়েছে। এখানে কোনো ছাড়াছাড়ি বা এর ভরসা তার ভরসা নেই। স্পিকার জেনারেলি হয় যার 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 নামে সবচেয়ে বেশি কনসেনসাস, মানে যতগুলো নাম্বার অফ পার্লামেন্টারিজ সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি পায়, সাপোর্ট পায় যে, তো আমরা সেইভাবেই দিয়েছি। এখানে অন্যরকম একটা অ্যাঙ্গেল রসিয়ে বলার আমার মনে হয় না এখানে কোনো দরকার আছে বলে যে আমরা অ্যালায়েন্সের উপর ভরসা করছি না। বলুন বা চন্দ্রবাবু নাইডুই বলুন, শুরু থেকে তারা কিন্তু স্পিকার পদের দাবিদার ছিলেন, এবং সেখানে কোথাও একটা ইনসিকিউরিটিও বোধহয় ব্যাক অফ মাইন্ডে কাজ করছিল যে কোনো কারণে এই জোট শরিক যারা রয়েছেন তারা যদি মোদী সরকারের সমর্থন সবসময় না করতে পারেন, যদি সহমত না দিতে পারেন কোথাও, তাহলে তাদের প্রতীক চলে যেতে পারে, তাদের রাজনৈতিক দলগত অবস্থান কোথাও ইনসিকিউর হয়ে যেতে পারে। আর সেটাকেই কোথাও পাশ কাটাতে নরেন্দ্র মোদী এবং একের পর এক সংসদে যেভাবে বিলগুলো পাশ হয়, কোথাও গোটা ক্ষমতাটাই কিন্তু নিজের হাতে রাখলেন। অর্থাৎ গত 10 বছরের যে সংখ্যাগরিষ্ঠতার অভ্যেসটা হয়ে গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতার, কোথাও সেটাই বজায় রাখলেন। কুসুমিতা, মানুষ মাত্রই অভ্যেসের দাস, কিন্তু নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহজি এরা যারা অ্যালায়েন্সের সঙ্গে কাজ করছে, আমার মনে হয় একদম মানে খুব খুব অনেস্টলি কাজ করছে এবং খুব পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করছে। এখানে আমার মনে হয় না ইনসিকিউরিটির অ্যাঙ্গেল নিয়ে এখানে একটা রসালো গল্প করার কোনো প্রয়োজন আছে বলে। অর্থাৎ একদিকে যেমন স্পিকার পদের জন্য এনডিএ ভার্সেস কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শিবির সেই লড়াইটা হতে চলেছে, কিন্তু সেখানেও কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূলের অবস্থান নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তার কারণ স্পিকার পদে বিরোধী শিবিরের তরফে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করা নিয়ে প্রাথমিকভাবে অসন্তুষ্ট ছিল তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী ঠিক করার অভিযোগ তুলে খুব স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। चेयरपर्सन है, ममता जी तय करेंगे। अभिषेक जी का कांटेक्ट किया था कांग्रेस ने, आरोप है कि कांग्रेस ने कांटेक्ट कोई कांटेक्ट नहीं किया है, कोई बातचीत नहीं हुआ है, एंड अनफॉर्चुनेटली दिस हैज बीन अ यूनिलैटरल डिसीजन। দেবরানবাবু, তাহলে একটা জিনিস বলা যায় যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, মানে জগদীপ ধনখড়ের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে অবস্থান নিয়েছিল, তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, এবং সেখানে অন্য রাজনৈতিক দলগুলো তারা বলে যে শুধুমাত্র সেটা জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি ছিল। এবার তাহলে বোঝা যাচ্ছে যে আপাতত ইন্ডিয়া জোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তৃণমূল কংগ্রেস, শুধু তাই নয় এই ভোটাভুটিতে কংগ্রেসের সঙ্গে তারা সহমত। মহাত্মা গান্ধী বলেছিল দি বেস্ট পলিটিক্স ইজ রাইট অ্যাকশন, সবচেয়ে ভালো রাজনীতি হলো সত্যিকার পদক্ষেপ। হ্যাঁ, নিঃসন্দেহে বিরোধী পক্ষ একেবারে একসঙ্গে নিয়েছে। একটু আগে অশোকবাবু বলেছিল ইতিহাসে সমস্ত কিছু অমান্য করেছে। প্রোটেম স্পিকার যাকে দেওয়া উচিত সব থেকে পরিবেন্তম, তাও দেয়নি। স্পিকার নির্বাচনের ক্ষেত্রে একটা কনভেনশন আছে, যদি আলোচ্য পার্টি মানে ক্ষমতাসীন পার্টি যদি স্পিকার হয়, ডেপুটি স্পিকার বিরোধী পক্ষে, তাও মানেনি। সুতরাং একমাত্র পদক্ষেপ হচ্ছে প্রকৃতভাবে নির্বাচনে লড়া, তুমি তাতে লড়ে, এইটা হলো রাইট অ্যাকশন। যে চাই না তাকে সবক শেখানো উচিত। রাইট অ্যাকশন বিরোধী পক্ষ ইউনিভার্সালি নিয়েছে, এইটাই আমাদের সব থেকে বড় পদক্ষেপ, এবং এইটা ভাবেই চলবে। তাহলে আরেকটা জিনিসও বলা যায় যে কংগ্রেসের সঙ্গে যে সৈত্যটা, সেই সৈত্যটার আপাতত ইতি হলো। আপাতত না, যেটা কনভেনশন, তৃণমূল তো আর কিছু না। এই যে দেখলো অভিষেক ও মমতার সঙ্গে রাহুলের কথা মেঘ কাটলো না, আমার কথা হচ্ছে কনভেনশন। কালকে বিরোধী বিরোধী দলনেতা হিসাবেও রাহুল জিজ্ঞাসা করেছে কি আমাকে বিরোধী মানবেন, জিজ্ঞাসা, এইটা তো কনভেনশন। হ্যাঁ বলেছে, কিন্তু একটু অভিমানী সুর, একটু অভিমানী সুর আপনার লাগলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে? শুধুমাত্র জানতে চাই যে আমাদেরটা শুনেছে কিনা, আর কিছু না। এইটুকু হলে আমরা যথেষ্ট। নিঃসন্দেহে ভালোভাবে এগোচ্ছে, এতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বেশ, আমি মহানন্দাদির কাছে এই জায়গায় যাই। মহানন্দাদি, অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল সংখ্যার নিরিখে। আমি অশোকবাবুকেও যেটা বললাম যে সংখ্যার নিরিখে দেখতে গেলে ওম বিড়লার জেতা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু এই যে একেবারে স্পিকার পদে নির্বাচন থেকে শুরু করে বিরোধীরা যে এককাট্টা একটা মনোভাব দেখাচ্ছে, এবং তাদের
তারা যে কোনো রকম সহমতের পথে না এগিয়ে লড়াইয়ের ময়দানেই থাকবে কোথাও, এই বার্তাটা একেবারে শুরুর দিন থেকেই স্পষ্ট করে দিচ্ছে যে আগামী 5 বছর মোদী সরকারের, এনডিএ জোট সরকারের খুব সহজ হবে না পথ চলাটা। দেখো, ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র, সেখানে এত বড় ভোট হলো, পৃথিবীর মানুষ পর্যন্ত এই ভোটের দিকে তাকিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে নামে গণতন্ত্র থাকলেও সারা বিশ্বেও যেমন একটা একনায়কতন্ত্রের প্রচলিত একনায়কতন্ত্রের একটা ধারা চলেছে, ভারতবর্ষ তার ব্যতিক্রম হতে পারল না। কারণ লাস্ট যে শীতকালীন অধিবেশন, সেখানেই আমরা দেখলাম 146 জন সাংসদকে বহিষ্কৃত করা হয়েছে, অনেক বিল পাশ করা হয়েছে আলোচনা ছাড়া। এগুলো কিন্তু গণতন্ত্রের জন্য একেবারেই ভালো বার্তা দেয় না। এবারে স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পরবর্তীকালে 3 বার কিন্তু এই স্পিকার নিয়ে ভোটের কথা হয়েছে, 1952, 67, 76, এমার্জেন্সির পরে। কিন্তু কনসেনসাসটা নিশ্চয়ই দরকার। কিন্তু এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনসেনসাস হয়নি, এবং ইন্ডিয়া জোট প্রথম থেকেই তারা মানে স্পিকার পোস্ট এবং ডেপুটি স্পিকার ইত্যাদির জন্য তারা কথা বলছে। আমার মনে হয় গণতন্ত্রের জন্য বিরোধী দলকে যথেষ্ট পরিমাণে মানে গুরুত্ব দেওয়ার অত্যন্ত দরকার, এবং সেটা প্রথম থেকে ইন্ডিয়া জোট কিন্তু প্রদর্শন করতে সক্ষম হচ্ছে। তারা বুঝিয়ে দিচ্ছে জনগণকে যে বিরোধী দল হিসেবে প্রথম দিন থেকেই কিন্তু আমরা আমাদের কাজটা করব। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইন্ডিয়া জোটে সঙ্গে তার কিছু ব্যবধান তৈরি হয়েছিল, কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি চিদম্বরম যে উনি আসছেন মমতাজির সঙ্গে আলোচনা করতে। একদমই আপাতত একটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শিবির ইন্ডিয়া জোটের সঙ্গে এই মুহূর্তে সহমত। অবশ্যই এই স্পিকার নির্বাচনের দিকে আমাদের নজর থাকবে। সকাল 11টায় হবে ভোটাভুটি। তবে অন্যদিকে লোকসভায় এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী শিবিরের মুখ রাহুল গান্ধী। 10 বছর পরে বিরোধী দলনেতা পেতে চলেছে লোকসভা। গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 1989 থেকে 1991 পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন রাজীব গান্ধী। 1999 থেকে 2004 পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন সোনিয়া গান্ধী। আর এবার লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী। একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ কমিটিতে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন রাহুল। Pro-time Speaker Bhartwari Mahtab informing the decision of appointment of Rahul Gandhi as the leader of opposition in the Lok Sabha. Other office bearers will be decided later. ছত্রপতি বারবার সংবিধান মেনে চলার কথা বলছেন, প্রধানমন্ত্রী বারবার সহমতের কথা বলছেন, কিন্তু তা সত্ত্বেও ডেপুটি স্পিকার পদটা কিন্তু ঠিক গত 5 বছরের মতো এবারও তিনি মানলেন না। শুধু তাই নয়, বিরোধী দলনেতা হিসেবে এই যে রাহুল গান্ধী সর্বস্বীকৃত ক্রমে তাকে যে এই পদটা তিনি পেলেন, তাহলে এবার এই যে একতরফাভাবে বিল পেশ হয়ে যাওয়া বা একের পর এক সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বিরোধীদের অন্ধকারে রেখে কোথাও সেই সুযোগটা আর থাকছে না। চাপ বাড়লো না। প্রথমত এটাতে আমার ভীষণ গুরুতর অবজেকশন আছে যে বিরোধীদের অন্ধকারে রেখে সমস্ত বিল পার্লামেন্টে করা হয়েছে, সেটা তাদের অন্যায়ের জন্য করা হয়েছিল। তারা পার্লামেন্ট ডিস্টার্ব করেছিল। স্পিকার করবে, তুমি আমি তো করবো না, স্পিকার ডিসাইড করবে। স্পিকার ডিসাইড করে যে স্পিকারের মনে হয়েছে সেজন্য করেছিল। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি সংখ্যাগরিষ্ঠতা আমাদের ছিল, এবারও সংখ্যাগরিষ্ঠতা আমাদের আছে। নয় আমায় বলেছে আমার সঙ্গে সরকার, তাহলে তুমি বলো স্পিকার যদি ডিসিশন নেয়, স্পিকারের ডিসিশনকে রেসপেক্ট করতেই হবে। স্পিকার এবারও যা ডিসিশন নেবে তাই হবে, আগে স্পিকার তো সিলেক্ট হোক। কিন্তু এটা আমি একেবারেই মানতে রাজি নই যে আমরা একেবারে অন্ধকারে, ইনফ্যাক্ট রাহুল গান্ধীর ঠাকুমার মতন অন্ধকারে এমার্জেন্সি ডিক্লেয়ার করা, অন্ধকারে কিচেন ক্যাবিনেটে কনস্টিটিউশন পাল্টে। 50 বছর আগে কেন চলে যেত? না 50 বছর আগে পরের ব্যাপার নয়, ইতিহাসকে ভোলা কোনো মতেই চলবে না কুসুমিতা। একদমই তাই, দিস ইজ আ ফ্যাক্ট। একদমই তাই। 24 জুনে যেটা হয়েছিল সেটা তো কোনোভাবে অস্বীকার করা যায় না।
যেমন ভোলা যাবে না, আবার অতি সম্প্রতি যে পার্লামেন্টের সেশন শেষ হলো সেটাকেও তো কোথাও মানুষজন ভুলতে পারছেন না অশোকদা, এবং সেই কারণে এই বারবার অভিযোগ হচ্ছে 146 জন সাসপেন্ড করতে হলো সাংসদকে, যারা সকলেই বিরোধী দলের। কারণটা কি? প্রথম দ্বিতীয় একটার পর একটা অর্ডিন্যান্স এনে বিল পাস হয়ে গিয়েছে, এমনকি এই 1 তারিখে আর মাত্র কয়েকটা দিন বাকি 3টে ফৌজদারি ধারা একেবারে লাগু হতে চলেছে, বিধি লাগু হতে চলেছে। এইটাই তো আমি বলার চেষ্টা করছিলাম যে সংসদ যখন চলে, এখানে মহানন্দিদি আছেন, মানে এই ব্যাপারটা অনেক ভালো বলতে পারবেন, আপনারা সকলেই জানেন, তখন সংসদকে অন্ধকারে রেখে অর্ডিন্যান্স আনা, সংসদীয় রীতিনীতির গলাটাকে কার্যত টিপে ধরা, যে কাজটা মোদি শাহ সরকার একদম দায়িত্ব নিয়ে করেছে। ইন্দিরা গান্ধী কি করেছিল? বলতে দিন তুমি তো আমায় বলতে দিলে একটু আগে। আচ্ছা আমি একটা কথা বলছি, আচ্ছা ঠিক আছে, শুনুন, এই জায়গাটাই হচ্ছে মনুবাদ, জানেন তো। মনে করুন ওই আগে বলতে দিন পুরোনো হিন্দি সিনেমা কিংবা বাংলা সিনেমাগুলোতে দেখাতো যে অমুক লোকে একটা অন্যায় করেছে বলে তার নাতিকেও সেই অন্যায়ের শাস্তি পেতে হবে। শুনুন না, ইন্দিরা গান্ধী নিজে বলেছিলেন, আই থট ফর এ শক থেরাপি বাট ইট ওয়াজ রং। কংগ্রেস, এআইসিসি ওয়ার্কিং কমিটি, রাহুল গান্ধী বলেছে যে জরুরি অবস্থা, সমস্ত বিরোধী দলের নেতাকে জেলে পুরে দিয়ে সবাই শুনছে, ডিক্লেয়ার করে শুনুন, মিডিয়াকে বন্ধ করে বলতে দিন, কাগজে তোমার 300 জন কাগজে পুরো কালো কালি দিয়ে একটা অভ্যুত্থানের চক্রান্ত হয়েছিল। আচ্ছা বেশ, দুজনকে একবার থামাই, একটু বর্তমানে ফিরে আসি। একবার দেবনারায়ণ বাবুর কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো, বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী, কিন্তু এবার তৃণমূল কংগ্রেসকে তো মাথায় রাখতে হবে যে এই ইন্ডিয়া জোটের শরিক তারা, এবং রাহুল গান্ধী যে সিদ্ধান্তগুলো নিতে চলেছেন, একেবারে প্রধানমন্ত্রীর মুখোমুখি বসে যে সিদ্ধান্তগুলো নেবেন, তৃণমূল কংগ্রেস কোথাও সব ক্ষেত্রে সেই সমর্থনের হাতটা এগিয়ে দেবে তো না? কালকে দেখো, আমি আনন্দবাজারতেই পড়ছি, বিরোধী হওয়ার আগে ওখানে আমাদের 2 জন সাংসদ ছিলেন, তাদের জিজ্ঞাসা করেছে যে আমি কি বিরোধী নেতা, আপনার মত দেবেন? হ্যাঁ, এই যে শুধু সম্মতি, উনি তো বলছেন না না স্বাভাবিক ইউজুয়াল হসপিটালিটি, ইউজুয়াল প্রসিডিওর, হ্যাঁ এইটুকু করলেই তৃণমূল, কিন্তু আমাকে অন্ধকারে রেখে এইটা নয়। এটা নিঃসন্দেহে ভালো চলছে, এর মধ্যে আপনারা খুব ধরতে যাবেন না। এখনো অবধি অবস্থাটা খুব ভালোই চলছে, কিন্তু আগামী 5 বছর সেটা কি রকম হতে চলেছে অবশ্যই সেটা তো সময় বলবে। কিন্তু একদিকে যখন লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার নিয়ে সংঘাত, অন্যদিকে তখনই কিন্তু রাজ্য বিধানসভাতেও শপথ ঘিরে সংঘাত। রাজ্য বিধানসভায় 2 তৃণমূল বিধায়কের শপথ নিয়ে সংঘাত, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকে এবার বিধানসভায় এসে শপথ গ্রহণে আমন্ত্রণ। রাজ্যপালকে এই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার। আজই শপথ গ্রহণের জন্য 2 বিধায়ককে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে চিঠি বরানগর এবং ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থীদের। যারা আমাদের বিধায়ক রয়েছে তারা রাজ্যপালকে চিঠি দিয়ে তার কাছে অনুরোধ করেছেন যারা বিধানসভায় এসে রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান, এবং সেই মর্মে তারা আজকে চিঠি পাঠিয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে। বি.আর. আম্বেদকর তার একটা পরিষ্কার একটা স্পিচ আছে, সেখানে বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন কারণ মিড টার্ম পরে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। আর এবার আপনাদের শোনাবো বরানগরে নবনির্বাচিত জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার কি বলেছেন। আমরা এখানে 12টা থেকে 4টে অবধি থাকবো, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো। এবারে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো না, আমরা রেডি আছি সব মানে শপথ বাক্য পাঠ করার জন্য। ওনার কাছে আমরা রিকোয়েস্ট করেছি যাতে উনি কালকে আমরা ওয়েট করবো ওনার জন্য, এবং উনি যাতে আমাদের এখানে 12 থেকে 4টে পর্যন্ত ওয়েট করবেন যাতে আসেন। দেবনারায়ণ বাবু, এতে সমস্যার জায়গাটা কোথায়? আমরা তো বরাবরই দেখে এসেছি বিধানসভা নির্বাচন হয় বা রাজ্য মন্ত্রিসভার যারা সদস্য থাকেন, মুখ্যমন্ত্রী সহ সকলে রাজভবনে গিয়ে শপথ নেন। কত বড় আমি খয়ে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহটিক খাটি। রবীন্দ্রনাথের কবিতায় পরিষ্কার, কত বড় আমি কয়ে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহটিক খাটি। আজকে এই যে আনন্দবাজারই বেরোচ্ছে, শপথে অনড় বোস ফের চিঠি বিজয়ীদের। বিধানসভা এবং নবনির্বাচিত 2 বিধায়কের আর্জি খারিজ করে দিলেন রাজ্যপাল শ্রী আনন্দ বোস। রাজভবনেই আজ বুধবার শপথের জন্য ফের 2 বিজয়ীকে ডেকে পাঠালেন তিনি। কি হচ্ছে, এত জেদ কেন? মানে যে জিনিসটা কনভেনশন, এই তো উনি তো আমাদের স্পিকার পরিষ্কারই বলে গেলেন যে এখানে যে আম্বেদকরেরও পর্যন্ত অনস্ট্যান্স আছে, যারা মাঝখানে যদি বাই
ইসে যদি যারা নির্বাচিত হচ্ছে তাদেরকে শপথে করান স্পিকার, তার থেকে বাদ দিয়ে উনি চেষ্টা করছেন বড় নকল হেরাটি বিশাল বড় কিছু হওয়ার চেষ্টা করছে, সমস্ত কিছুতে বাধা। এর মধ্যে ইগো আর হয় না, এটা সত্যি। এটা কি শুধু ইগোর লড়াই শতরূপাদি? দেখো, সোয়ারিং ইনটা ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, এবং আমি জাস্ট মানে এমএলএদের কথা এখানে উঠছে, দুজন এমএলএ বাই ইলেকশনে জিতেছে, তাতে এত মানে এত হট্টগোল হচ্ছে। শ্রমিকদা যখন রাজ্যসভার এমপি হলেন তখন ওনাকে ইন বিটুইন সেশনস, মানে যখন ইলেকশন চলছিল ওনাকে দিল্লি গিয়ে নট ইভেন ইন দ্য পার্লামেন্ট, একটা পার্লামেন্টারি আলাদা একটা ঘরে সোয়ারিং ইন করা হয়েছিল এবং তারপরে প্রসেস স্টার্টেড। তো এইখানে সোয়ারিং ইন নিয়ে কে কোথায় যাবে, কে আসবে, কে সোয়ারিং ইন করবে, ভাই ওত নাও কাজে লাগো। আজকে মানুষের জনপ্রতিনিধি হয়ে ইলেকশনে দাঁড়িয়েছো, জিতেছো, যেভাবেই জিতেছো সেটা তো প্রশ্ন উঠছে, ছেড়ে দাও, কিন্তু আপাতত তো কাজ শুরু করা দরকার। এখানে সাজগোজ করে কে কতক্ষণে কার হাতে সোয়ারিং ইন হবে, বিধানসভায় এ বসে থাকবে, ও রাজ্যসভায় কি কতক্ষণ অপেক্ষা করবেন, কি আসবেন। কিন্তু এখানে মহানন্দাদি একটা প্রশ্ন তো থাকবে, রাজ্যপাল যে চিঠি দিয়েছেন সেখানে কিন্তু কোথাও মেনশন করা নেই, যেমনটা সরকার বলছে যে সেখানে কোথাও মেনশন করা নেই যে কে শপথ নেওয়াবে। হ্যাঁ, এটা আমার মনে হয় যেটা আমাদের কনভেনশন এবং যে নিয়ম মানে হয়ে এসেছে সেটা অনুযায়ী হওয়া উচিত। এবং আমারও একই কথা যে এই ব্যাপারটা যে কোথায় শপথ নেওয়া হবে, রাজ্যপাল তো নিশ্চয়ই শপথ গ্রহণ করাবেন, কোথায় হবে এগুলো কি খুব ডিসকাশনের বিষয় বা মানুষের কাছে কি এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার? আসল অনেক ইস্যু আছে যেগুলো একদমই দেবেন। জনপ্রতিনিধি কত দ্রুত তিনি শপথ নিয়ে মানুষের জন্য কাজ শুরু করছেন, সবাই তো সেই অপেক্ষাটাই করছেন, এবং তার জন্য কোথায় তিনি শপথ নেবেন, বিধানসভা নাকি রাজভবন, সেটা কি খুব গুরুত্বপূর্ণ? এই প্রশ্ন কিন্তু সব মহলই তুলছে। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে, পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে, যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। কোথাও রাস্তার ধারে রাখা দোকানদারদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হলো, কোথাও আবার তুলে নিয়ে যাওয়া হলো গ্যাস সিলিন্ডার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই কলকাতার বিভিন্ন বাজারে অবৈধ দখলদারি মুক্ত করতে দেখা গেল পুলিশি তৎপরতা। ভবানীপুরের যদুবাবুর বাজার, পুলিশ সূত্রে খবর সোমবার রাতেই এলাকায় গিয়ে দোকানদারদের সতর্ক করা হয়, তারপরেও দেখা যায় ফুটপাত কার্যত দখল করে রেখে দেওয়া হয়েছে জিনিসপত্র, অর্ধেক রাস্তা আটকে রয়েছে পার্কিং। এদিন সকালে রাস্তা দখল মুক্ত করতে শুরু করে পুলিশ। যদুবাবু বাজারের যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তায় দেখাই যাচ্ছে যে একদিকে দোকানের জিনিসপত্র ফুটপাতের ওপরে এবং আরেকদিকে প্রায় রাস্তার মাঝখান পর্যন্ত বাইকের পার্কিং। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে যা রাস্তার ওপরে জিনিসপত্র রাখা হয়েছে সেগুলোকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একেবারে সিজ করে নেওয়া হচ্ছে। ফুটপাতে দোকানদারি করবে না, তার দোকানদারি যাবে কোথায় লোক? ও জল রাখতে কেন রাস্তার উপরে? হ্যাঁ, আর রাখবো না, ভেবে নিয়ে আর রাখবো না, রাখতে কেন আর রাখবো না। একই ছবি দেখা গেল এন্টালির আনন্দপালিত রোডেও, সেখানেও রাস্তার ধারের অবৈধ দোকানপাট তুলে দেয় পুলিশ, খুলে দেওয়া হয় ত্রিপল, রাস্তার ধারে গজিয়ে ওঠা খাবারের দোকানের সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়। খাবারের দোকান থেকে আরম্ভ করে অন্যান্য দোকান রয়েছে যেগুলো বেআইনিভাবে বসানো হয়েছে, সেগুলোকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ধরপাকড়ও ইতিমধ্যে চলছে, সেই ছবি আমরা দেখছি। সিলিন্ডার থেকে আরম্ভ করে বিপজ্জনকভাবে গ্যাস ফুটপাতের ওপরে রেখে দেওয়া হচ্ছে, যেগুলো বেআইনিভাবে দিনের পর দিন সেই দোকান ছিল। এবং তারপর এখানে গতকাল আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে অনেকটাই সক্রিয় হতে বলেছেন, এবং তারপর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একের পর এক সিলিন্ডার যেগুলো এখানে বিপজ্জনক অবস্থায় একেবারে কোনো নিয়ম না মেনে যেগুলো রাখা হয়েছিল সেগুলো একের পর এক সেখান থেকে সরানো হচ্ছে, পুলিশের গাড়ি করে সেগুলো সিজ করে নেওয়া হচ্ছে। বেহালাতেও দেখা গেল পুলিশের তৎপরতা, দোকানদারদের সতর্ক করা থেকে শুরু করে রাস্তার ধারে স্তূপীকৃত দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। আবির দত্ত, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দেবনাথবাবু, বারবার তৃণমূল কংগ্রেস কিন্তু অভিযোগ করে উত্তরপ্রদেশে যোগী সরকার বুলডোজার চালায়, সেই বুলডোজার রাজ কোথাও কিন্তু এই শহর দেখলো গতকাল। ফুটপাত হকার মুক্ত, দখল মুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, তার আগে পর্যন্ত কিন্তু পুরসভা, পুলিশ প্রশাসন কেউ কিছু জানতো না, রাতারাতি বুলডোজার এলো এবং সব গুঁড়িয়ে একেবারে ছাড়খাড় হয়ে গেল। কাকে কি বলছো? বুলডোজার কাকে বলে? বুলডোজার করে গুলি করে, আর এই বুলডোজার তো তুমি এখানে গুলি করে না, সে তো তোকে আমি জানতাম না। বুলডোজার করে চালায় এবং তার সঙ্গে এনকাউন্টার করে,
ওই বুলডোজারের আচ্ছা মানে এমনি বুলডোজার বুলডোজার আর এনকাউন্টার ওই একসঙ্গে দুটোই করা, মানে এই দুটোকে একসঙ্গে মেলালে হবে না। সেখানে তুমি দেখো যে বুলডোজার করছে, তার পরক্ষণে তার গুলি, এটা করেনি। শোনো, আমার প্রশ্ন হচ্ছে সত্যি তো আজকে যে জিনিসটা বেটার লেট দ্যান নেভার আমরা বলছি, অনেক আগের থেকে বলি যাও আগে করা উচিত ছিল, এটা কিছু করেনি। প্রত্যেক সত্যিই তো সময় দেওয়া হলো না, না সব সময় দিলেন না মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করছেন এই দোকানিরা। সরে যাওয়ার জন্য সময় দেওয়া হলো না। সরে গেলেও তো সরবে না, আমি খাবো কি করে? সরে তুমি সরে যাও 2 মিনিট হবে না, আমি এই বলছি, ওই তো বলছি আমি খাবো কি? সুতরাং তাকে সরিয়ে দিতে হবে। এরপরে তাকে তো না সরিয়ে দিয়ে তুমি অন্য ইয়ে দেখো, তার তো না না তার তো সাবস্টিটিউট জায়গা উনি বলে দিচ্ছেন, ওদেরকে সরাচ্ছেন সাবস্টিটিউট জায়গা না না কেন ওখানে বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী অত দেবনারায়ণ দা আমাকে জিজ্ঞাসা করেছে, আচরণ করেন না, চেষ্টা করেন ওইখানেই কাছাকাছি, কিন্তু আমি ওইখানটাই বলবো। আচ্ছা ঠিক আছে, এইটা করা ঠিক আছে, ওখানে আপনি বসান। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা যাবে না, রান্না করা খাবার বিক্রি করুন, সন্ধ্যাবেলা উঠে যান, এটা তো পলিসি। ব্যাপারটাকে এমন ভাবে যেন বলা হচ্ছে যে গত পরশুদিনই এরকম কোনো ঘটনা ঘটেছে কলকাতা এবং শহরতলির রাস্তাঘাটে, এবং গতকাল মুখ্যমন্ত্রী এটাকে বারণ করেছেন। ব্যাপারটা তো এরকম নয়, দীর্ঘদিন ধরে ব্যাপারটা হয়েছে, এবং তাতে লোকাল কাউন্সিলর, পুলিশ প্রশাসন, কর্পোরেশনের লোকজন সবাই সবটা জানতেন। এত সত্ত্বেও এত কিছু হলো। আমরা যদি অপারেশন সানশাইনের দিকে পিছিয়ে যাই, সেই ঘটনার সময় হকার সংগ্রাম কমিটি যাদের সেই সময় মদত করেছিলেন আজকের তৃণমূল নেত্রী, সেই সময় যাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতা এসেছেন, আমরা দেখেছিলাম সেই সময় একটা হকার্স কর্নার করে তখন অপারেশন সানশাইনের কথা বলা হয়েছিল। এখানে বলা হচ্ছে বিকল্প ভাবনা, তা বিকল্প ভাবনাটা কোথায়? সে আর কোনো বাস্তব চিত্র কি আমাদের সামনে আছে? তা যদি না করে হঠাৎ রাতারাতি কোন কারণে বিভিন্ন ওয়ার্ডগুলোতে পিছিয়ে পড়েছেন, শহরতলির ওয়ার্ডগুলোতে হেরে গেছেন, এই আশঙ্কা এই আতঙ্ক থেকে, নাকি সবটাই লোক দেখানো আইওয়াস? এই প্রশ্ন কিন্তু বারবার করে আসছে। কারণ কারো পেট ভাতে লাথি মারা, তৃণমূল পেট ভাতে লাথি মারে না, বিকল্প দিয়েছে, বিকল্প দিন করে না, বিকল্প দিন। এই যারা বিকল্প কোথায় যাবে বলুন? তাদের জিনিস আমি বলছি বিকল্প কোথায় যাবে? বিকল্পের ব্যবস্থা করে অশোক বাবু এবং তার বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই করেছিলে, কিন্তু আমি ওখানেই বসবো। কে করেছিল বিকল্প ব্যবস্থা? যেটা বলছেন এদেরকে সরাতে হবে, অন্য জায়গায় বিকল্প ব্যবস্থা করে দিতে হবে, কারণ সাধারণ মানুষের যথেষ্ট অসুবিধা হচ্ছে। কিন্তু এই কথাটা হঠাৎ করে মনে পড়লো কেন? সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপর মঙ্গলবার মনে পড়লো, এতদিন মনে পড়েনি কারোর? এক্স্যাক্টলি ওই যে সামনে 4টে বাই ইলেকশন এবং যে কটা আরবান ভোটস ওরা ওয়ার্ড ওয়াইজ হেরে গেছে, সেইখানেই হঠাৎ মুখ্যমন্ত্রী মনে হচ্ছে এক্ষুনি করা দরকার। এবং উনি বললেন পরশুদিন, কালকে এই পুলিশ এতদিন দেখতে পাচ্ছিলেন না, পুলিশ আসলে সানগ্লাস পরে থাকে তো রোদ্দুরটা পরে ওনারা দেখতে পান না যে এতগুলো ফুটপাথ কনজেস্টেড হয়ে আছে এবং গরিব মানুষরা তাদের কোথাও যাবার জায়গা নেই। অশোক একদম ঠিক বলেছেন, যখন অপারেশন সানশাইনে বোধহয় হবে যে মুখ্যমন্ত্রীকে, মানে মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, মমতা ব্যানার্জি তখন অপোজিশন লিডার হিসেবে গড়িয়াহাটে গিয়ে উনি ধর্ণা দিলেন, হাতিবাগান থেকে হকার ক্লিয়ার করা হয়ে গেল। তখন ওনার মনে হলো যে আর এই হকারদের কি হবে। এখন ওনার মনে হচ্ছে না যে এরাও তো গরিব মানুষ, এরাও গরিব মানুষ, এবং এত মমত্ব দেখাতে হবে না, ভোটে কোনো বিজেপিকে এত মমত্ব দেখাতে হবে না, বিজেপি মমত্ব দেখায়, বিজেপিকে এত মমত্ব দেখাতে হবে না, মমত্ব দেখা মহানন্দাদির কাছে যাই। মহানন্দাদি, একেবারে ঠিক ভোটের প্রসঙ্গটা টেনে আনলেন সকলেই। কলকাতা পুরসভায় 144টা ওয়ার্ডের মধ্যে আমরা জানি যে 47 থেকে 48টা ওয়ার্ডে লিড নিয়েছে বিজেপি। 100 রাজ্যে 121টা পুরসভার মধ্যে সেখানেও কিন্তু 67টাতে এগিয়ে রয়েছে বিজেপি। কোথাও সেই অঙ্কটাই কি এর পিছনে কাজে লাগছে? কিন্তু যদি আসন্ন 10ই জুলাইয়ে 4টে বিধানসভা উপনির্বাচনের কথা ধরি এবং তার সঙ্গে অ্যাটপার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যদি আমরা রাখি, রাজ্যের মানুষ, শহরের মানুষ, তারা কি বুঝতে পারছেন না, তারা কি মেলাতে পারছেন না অঙ্কটা? এত সহজ? দেখো,
পুরসভাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এবারে মানে শাসক দল তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছে, আর সেটা তো রাজনৈতিক ব্যাপার। কিন্তু প্রশাসক যিনি হবেন তিনি শুধু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করবেন এটা তো ডিজায়ারেবল নয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে এই কথাগুলো বলেছেন, এটা নাগরিক হিসেবে আমি খুশি যে অন্তত উনি এগুলো দেখছেন। কিন্তু সমস্যাটা আরো গভীরে, সেটা হচ্ছে যে এগুলো পুরসভার কাজ, যে দীর্ঘদিন ধরে রাস্তা এনক্রোচ করে হকাররা বসছে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তারা কেন বসছে, কারণ অ্যাকচুয়ালি বেকারত্বটা এমন জায়গায় চলে গেছে যে এই সমস্ত শ্রমিকরা তাদের কোনো কাজ নেই, তারা একটু দুটো পয়সার জন্য বাঁচার জন্য বসছে। তাদের অ্যাকচুয়ালি সিস্টেম্যাটিক একটা রিপ্লেসমেন্ট দরকার, যেটা আমরা বিদেশে দেখে এসেছি যে একটা টাইম দেওয়া হয় সরকার থেকে, তারা এসে বসে কর্পোরেশন থেকে, তারপরে সন্ধ্যেবেলা সুন্দর সেই ছাতা গুটিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তাহলে এই যে সিস্টেম্যাটিক রিপ্লেসমেন্ট, এটা একটা অত্যন্ত পরিকল্পিত ভাবে করতে হবে। শুধুমাত্র একদিন পুলিশ গিয়ে ঘুরে বলে দিল এই তোলো সিলিন্ডার তোলো এটা তোলো, এটা দিয়ে কোনো সমাধান হবে না। এবং এই জায়গায় আমি দেবনাথ বাবুর কাছে আসবো। গতকাল যখন এসএসকেএম হাসপাতালের বাইরেটা পরিষ্কার করা হচ্ছিল তখন কাউন্সিলর তিনিও সঙ্গে ছিলেন, তিনিও কিন্তু দেখালেন একটা নীল সাদা একটা ছাউনি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা একেবারে বসিয়ে দিয়ে গিয়েছিলেন হকারদের, এবং নির্দিষ্ট করে নির্দেশ ছিল রাধা খাবার এনে বিক্রি করবেন, সন্ধ্যেবেলা উঠে যাবেন। তাহলে সেইটা যে কার্যকর হচ্ছে না, গ্যাস এনে সিলিন্ডার জ্বালিয়ে রমরম করে যে দোকান চলছে দীর্ঘদিন ধরে, এবং সেগুলো কোথাও একটা পার্মানেন্ট চেহারা নিয়ে নিয়েছে। স্থানীয় কাউন্সিলর, স্থানীয় যে পুলিশ প্রশাসন, তারা কি চোখ বুঝেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারা তো মানবেন না? না, মানা তো উচিত। আমি তো প্রশ্ন, মমতা ব্যানার্জি ভোট মানেন না, সব থেকে দলিতদের জন্য মমতা চেঁচায় লাভ নেই, তোমাকে চেঁচিয়ে লাভ নেই, চেঁচিয়ে উন্নয়ন করা যায় না। পার্লামেন্টে চেঁচাও, পার্লামেন্টে চেঁচাও, সেখানে দলিত হয়ে যাচ্ছ, চেঁচিয়ে লাভ নেই। সব থেকে বেশি আচ্ছা উত্তরটা শুনি, উত্তরটা শুনি। হ্যাঁ, উত্তরটা শুনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, দাঁড়ান এক মিনিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বেশ বোঝা গেল হয়তো হকাররা তারা মানেননি, দীর্ঘদিন ধরে এই অব্যবস্থাটা চলছে, কিন্তু পুলিশ তো জানতো, প্রশাসন তো জানতো, কাউন্সিলর তো জানতেন, কি করছিলেন? করেননি বলেই তো। কেন করেননি? নিশ্চয়ই এক যুগ হয়ে গেছে। সবক শিবেন, এইটাকে বলে রাজধর্ম। যখন এটা হয় না তখনই তো রাজধর্ম পালন করে। আরে দেবনাথ বাবু, এই জনপ্রতিনিধিরা বিপুল বিপুল ভোটে জয়ী হয়ে আসছে, তারা মানবেন না কেন? যেখানে লোকবল সেটাকে রিভাইভ করার চেষ্টা করে, এই তো জনপ্রতিনিধি। এরপরে যদি দুর্ঘটনা ঘটে যায়, তার দায় এই কাউন্সিলররা নেবেন তো? নেওয়া উচিত। এই জন্যই তো উনি বলছেন তার জন্য একটা প্রিকশনারি মেজার নেবেন না, যেটা একেবারে পুরসভার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও স্থানীয় কাউন্সিলররা, জনপ্রতিনিধিরা তারা মুখ্যমন্ত্রীর কথা মানছেন না। কিন্তু একটা কথা তোমার বলে লাভ নেই, 19 এ এরকম হয়েছিল, আমি ভোট বাক্সের মধ্যে যাচ্ছি না, বলতে চাই ভোটের কথা নয়। মমতা ভোট নিয়ে কাজ করে না, মমতা সবথেকে বেশি মানবিক। চুপ করো, তোমাকে বলেছে, বলো। অনেকক্ষণ বলেছে। আচ্ছা, এই অসভ্যতাটা বন্ধ করো। না, অসভ্যতা না, আমি বুঝতে পারি। কন্টিনিউয়াসলি আমি দুটো কথা খুব ভেরি ক্লিয়ারলি বলতে চাই। এই যে গরিব মানুষদের এখন উনি সরিয়ে দিচ্ছেন, উনার মনে হচ্ছে এই সময় এদের ভোটের উনার প্রয়োজন নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কাউন্সিলরদের তোমরা এক্ষুনি দেখাচ্ছ ক্যামেরাতে, এরা অসংখ্য কাউন্সিলর এবং তাদের সাংগ্রেলরা এই গরিব মানুষদের কাছ থেকে ওইখানে বসার জন্য তেরপল এবং এই গ্যাস ফ্যাস যাতে বসে এবং যাতে লুকিয়ে দেওয়া যায়। একদমই এতদিন পর কেন সকলের হুঁশ ফিরল? কেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতা এবং শহরতলি জুড়ে অ্যাকশন মোডে নামতে হলো পুলিশ প্রশাসনকে? আগে কেন এই ছবি দেখেনি শহর? এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখবো, সল্টলেকের বিভিন্ন জায়গাতেও এই একই ছবি গতকাল দেখা যায়। মুখ্যমন্ত্রীর বার্তার পর ব্যর্থতা মেনে নিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, যে বিধাননগর পুরসভাকে ওয়ার্স্ট পারফর্মিং পুরসভা বলে দেগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণা চক্রবর্তী বলছেন ব্যর্থতা, সেই ব্যর্থতা যাতে না হয় সেটা আমার নেত্রী, আমার গুরুজন, আমাদের পথ প্রদর্শক, যাকে দেখে সারাটা জীবন রাস্তায় নেমেছি, আমার ভুলটা ভুল, করতে পারিনি, আগামী দিন সেই জায়গাটাতে যাতে না হয়। আমি আগের দিন অঙ্কতে কাঁচা ছিলাম, আমি এখন অঙ্কতে ভালো হয়ে গেছি, আমি ভালো হব। বিধাননগর পুরসভায় মিউটেশন করতে গেলে দিতে হবে না সার্ভিস চার্জ, এমনটাই নির্দেশ হাইকোর্টের। বিধাননগর পুরসভায় ফ্ল্যাট বা বাড়ির মিউটেশন করতে সার্ভিস চার্জ দিতে হবে না, বিধাননগর পুরসভার সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। মিউটেশন করার আগে আরটিআই করেন এক মামলাকারী।
বিধাননগর পুরসভা জানায় সার্ভিস চার্জ দিতেই হবে, এমনটাই দাবি মামলাকারীর। পুরো আইন অনুযায়ী এ ধরনের কোনো ক্ষমতা নেই পুরসভার, দাবি করেছেন মামলাকারী। আমি অশোকবাবুর কাছে যাব। তার মানে একটার পর একটা ভুল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিচ্ছেন কোন 4টে পুরসভা অত্যন্ত খারাপ পারফর্ম করেছে, যার মধ্যে একেবারে তালিকার শীর্ষে রয়েছে বিধাননগর। সেখানে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি দাবি করছেন ভুল হয়ে গেছে, ব্যর্থতা, ক্ষমা চাইছেন। কিন্তু এইভাবে মানে টাকা আদায়ের মেশিনারি কি কোথাও পরিণত হয়েছে নাকি পুরসভাগুলো? একেবারেই তাই কুসুমিতা, যে কথাটা আমরা বারবার করে বিগত 10 বছর ধরে বলে এসেছি যে রাজ্যের লোকাল বডিগুলো, পঞ্চায়েত, পৌরসভাগুলো একদম ঘুঘুর ভাষা হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা জাস্ট উঠছে এবং টেন্ডার হচ্ছে না, কাউন্সিলররা কাজ বিলি করছেন, যে কারণে এই যে একটা জিনিস দেখছেন এই রাজ্যে মানে পৌরসভা এবং পঞ্চায়েতগুলোকে বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রবণতা, তার ফেলাসিটাই হচ্ছে এইটা যে একেবারে বিরোধী শূন্য করে দেবে এবং ফলত আরেকটা প্রবণতা নিজেদের মধ্যে খেয়েও প্রবণতা। এর কারণটাই হচ্ছে লুটে লুটে খাওয়া। যে অভিযোগটা আমরা করেছি তাতেই কার্যত শিলমোহর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে আজকে বলছেন ব্যর্থ হয়েছেন, ক্ষমা চেয়ে নিচ্ছেন, কিন্তু মানুষের কাছ থেকে যে তোলা আদায় হয়েছে বন্ধ হবে তো, সেই তোলা আদায় হয়েছে যাদের কাছ থেকে, সেই টাকা কি তাদের কাছে ফেরত যাবে? একদমই। সবশেষে সাধারণ মানুষের সুবিধার কথাটা কবে ভাবা হবে এবং কে ভাববে? নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় দেশ। পাটনার এসএসপি কে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। এই মামলার মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার করতেন এই সঞ্জীব মুখিয়া। পড়ুয়াদের সঙ্গে 30 থেকে 40 লক্ষ টাকায় ডিল ফিক্স হতো সঞ্জীবের। 1000 টাকার স্ট্যাম্প পেপারে তৈরি হতো সেই চুক্তিপত্র, যেখানে স্পষ্ট লেখা থাকতো যাবতীয় শর্তাবলী। আগাম কত টাকা দিতে হবে, পরীক্ষার আগে কত টাকা দিতে হবে, ফল প্রকাশের পরে কত দিতে হবে, সমস্ত কিছু লেখা থাকতো সেই চুক্তিপত্রে। চাকরি পেলে কত টাকা দিতে হবে, চাকরি না পেলেই বা কি করণীয় তাও লেখা থাকতো সেই চুক্তিপত্রে। সেই কাগজে সঞ্জীব মুখিয়া এবং প্রশ্ন কিনতে ইচ্ছুক পড়ুয়ার স্বাক্ষরও থাকতো, এমনটাই খবর সূত্রে। শতরূপাদি, তাহলে একটা জিনিস তো মানতেই হবে যে এখানে যখন এ রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ উঠলো, ওএমআর শিট পথে ঘাটে পাওয়া গেল, বাড়িতে পাওয়া গেল, এজেন্ট নিয়োগ হলো, একেবারে সরাসরি শিক্ষামন্ত্রীর নাম জড়ালো, দফতরের নাম জড়ালো, সব হলো। কিন্তু আর যাই হোক, একটা বেআইনি কাজের এরভাবে আইনি প্রক্রিয়াকরণ সেটা বোধহয় হয়নি। সেটা বোধহয় এই প্রথম বিজেপি সরকার দেখালো। না, আইনি প্রক্রিয়া তুমি কি করে বলছো? এগ্রিমেন্ট সাইন হয়েছে, ডিল। হ্যাঁ, বাট কোনো স্টাফ করেছে না, এটা তো পুরোপুরি সরকারকে দায় করা উচিত হবে। শিক্ষা মন্ত্রক কিছু জানতো না, ডিল সাইন হয়ে গেল এবং শুধু মানে একাধিক নয়, মানে বলা হচ্ছে যে এই নিটের ক্ষেত্রে 1 বছর আগে থেকে ডিল ফাঁকা, চেক বই চেক জমা দিয়েছেন বাবা। ফরচুনেট যে মন্ত্রক জানতে পারেনি এবং যেটার জন্য ধর্মেন্দ্র প্রধান অলরেডি বলেছে যেটা আমার দায়। কিন্তু এটা নিয়ে আমরা কিন্তু পিছনে বসে নেই, মানে আমরা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করিনি। আমরা সুপার নিউমারের এই চাকরিও ব্যবস্থা করে দিইনি ক্যাবিনেট ডেকে। আমরা অবভিয়াসলি মন্ত্রণালয়ের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দায় কি এড়াতে পারে এই কথা এই যুক্তি দিয়ে? একেবারেই না, দায় এড়ানো যায় না। শিক্ষা স্বাস্থ্য হচ্ছে একটা দেশের বুনিয়াদ এবং সরকারের দায়িত্ব স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চালু করা। এটা নিয়ে কোনো রকম দায় এড়ানোর জায়গা নেই। আর কিছুদিন বাদে এটাই ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে যাবে। কিন্তু কাজেই এইগুলোকে যদি অবহেলা করা হয়, এত ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একেবারে উঁচু স্তরে অ্যারেস্ট কোথায়, নিচু স্তরে অ্যারেস্ট। কিন্তু যারা করেছে এই দিলীপ যোশী থেকে মানে আপনি মাথার কথা বলছেন, যারা কন্ডাক্ট করেছে আপনি মাথার কথা বলছেন। এরাজ্য সরকার তো এরাজ্য সরকারের ক্ষেত্রে তো সেই একই দাবি হলে অশোক বাবু, তৃণমূল কংগ্রেস মাথার কথা বলছে। অশোক বাবু দেখুন, ব্যাপারটা হচ্ছে এর দায় তো কাউকে নিতে হবে। একদম। ভারতবর্ষে নিট কেলেঙ্কারি হলো, ভারতবর্ষে গত 7 বছরে প্রচুরবার 52 বার মতন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অনেক 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 ছাত্রছাত্রী তার বলি হচ্ছে। এর দায় কি জো বাইডেনকে বলবো জো বাইডেন দায়ী নাকি শেখ হাসিনা দায়ী? অদ্ভুত কথাবার্তা তো। এই দেশের শিক্ষামন্ত্রী প্রথমে বলেন যে কোনো কিছুই ঘটেনি, পরে বলছেন নৈতিক দায় তিনি নিয়েছেন। একেবারে আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো। আনন্দ সকালে সঙ্গে থাকবেন।